নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। মমতা বন্দ্যোপাধ্যায় তো 10টি শপথের কথা বলেছেন, কিন্তু বিজেপি আজকে খেলে দিয়েছে একেবারে মাস্টার স্ট্রোক। 15টা গ্যারেন্টি, মোদিজির গ্যারেন্টি তো এতদিন ছিলই, এবার বিজেপির যে ভরসার শপথ অর্থাৎ সংকল্পপত্র, মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছেন ইস্তাহার। তিনি একটা সম্প্রদায়কে খুশি করার জন্য করেছেন ঠিকই, কিন্তু ভরসার শপথ তাতে যেমন মহিলাদের কথা বলা আছে, সেখানে বেকার যুবক যুবতীদের কথা বলা আছে, সমাজের যে প্রত্যেকটা শ্রেণী সবাইকে ইনক্লুড করা আছে। এই বিজেপির যে সংকল্পপত্র, পিনাকদা তুমি বলো যে এটা এবারের ভোটে কতটা প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, এবার না বিজেপির সংকল্পপত্র নয়, নামটা দিয়েছে ভরসাপত্র। একদম। এই যে ভরসাপত্র নাম দেওয়া, এটাই একটা বড় একটা কি বলবো, যে এটা বড় অস্ত্র তৈরি করলো, যে রাজ্যে গত 15 বছর ধরে ভয়ের রাজত্ব চলছে। এই ভয় আর নয়, এবার ভরসা। এবারে বিজেপির কাছে একটা সুবিধা হচ্ছে, 21 সালেও বিজেপি যখন লড়াই করছে তখন যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, আর যখন এই এখন 26-এর ভোট, এর মাঝখানে বিজেপি আরো অনেক বেশি রাজ্যে ক্ষমতাসীন। ফলে বিজেপি সেই প্রতিশ্রুতিগুলো নিয়ে এসেছে যে এগুলোর জন্য আমাদের উপর ভরসা করুন, কারণ আমরা অন্য রাজ্যে এগুলো ইমপ্লিমেন্ট করেছি। আজকে লক্ষ্মীর ভান্ডারের পাল্টা তো কিছু বিজেপি করতে হতো, কারণ এটা তো বিষয় যে গ্রামীণ এবং শহরে সর্বত্রই মহিলাদের হাতে টাকা দরকার, কারণ তাদের একটা সংসারে তাদের একটা গুরুত্ব বাড়ে এবং মহিলা সশক্তিকরণের প্রয়োজন আছে। অনেকে বলেন যে টাকা দেওয়া এটা অন্যরকম, এটা ঠিক নয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তো বদলায়। যেমন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা, শৌচালয় নির্মাণ, এইসব সবকিছুই মহিলাদের নামটাকে যুক্ত করা হয়েছে সশক্তিকরণের জন্য। তো বিজেপি এই জন্যই ভরসা নামটা দিয়েছে। ওখানে আমি করেছি, তাই এখানেও আমি লাখপতি দিদি করতে পারবো। হ্যাঁ, কিন্তু এই যে 3000 টাকা ঘোষণা, আমি না 3000 টাকা ঘোষণাটা খুব জরুরি এটা মনে করছি। ঠিক আছে, পাল্টা যুবকদের জন্যও 3000 টাকা, কিন্তু বেশি জরুরি যেটা, যুবকদের 3000 টাকা যাতে অল্প দিন দিতে হয়। দীর্ঘদিন ধরে আমরা সরকারি কোষাগার থেকে টাকা দেবো কেন? আমাকে এই যুবককে কর্মসংস্থান দিতে হবে। বিজেপির এই আমি ভরসাপত্রটা পুরো পড়েছি, তাতে দেখেছি কর্মসংস্থানের ওপরে না অনেকটা বেশি জোর দেওয়া হয়েছে, যে ভাতাজীবী কাউকে বানিয়ে রাখা হবে না। ভাতাটা ততদিন যতদিন পর্যন্ত না তিনি স্বাবলম্বী হচ্ছেন। যেমন আমার খুব বেশি ভালো লেগেছে যে এখানে কন্যাশ্রী, রূপশ্রী অনেক কিছু আছে, কিন্তু স্নাতক স্তরে পড়াশোনার জন্য মেয়েদের 50,000 টাকা এককালীন দেওয়া, এই যে দেওয়াটা, এই দেওয়াটার মাধ্যমে তাকে লেখাপড়ার দিকে আমি ঠেলে দিলাম, তাকে আমি কেরিয়ার বানাতে বললাম। এটা তো এইটা হচ্ছে একটা বড়, এইটা দরকার, কারণ দীর্ঘদিন ধরে আমি টাকা দেবো না, তাকে আমি এককালীন 50,000 টাকা দেবো। তুমি যাতে ভালো করে পড়াশোনা করতে পারো, তুমি গবেষণা করতে পারো। মেয়েরা সাধারণত বিজ্ঞান থেকে বিমুখ থাকে, বিজ্ঞানের পড়াশোনায় খরচও বেশি, ঠিক আছে? তো তারা যাতে পড়াশোনা করতে পারে, এইটা। এবং মহিলাদের জন্য সবচেয়ে বড় যেটা কাজ, আজকে গোটা দেশে আবার বিশেষ সংসদে অধিবেশন বসছে যে মহিলাদের সংরক্ষণ, আসন সংরক্ষণ, যে মহিলাদের কথা বেশি করে সংসদে উঠবে, কিন্তু মহিলাদের চাকরি দরকার। বিজেপির ভরসাপত্রে যেটা বলা হয়েছে, পশ্চিমবঙ্গের ইতিহাসে এটা নজির তৈরি করলো। আমি মনে করছি যে বলা হয়েছে সরকারি সমস্ত পদের 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে, এবং সেটা পুলিশে। পুলিশে মহিলা মানে আমাদের ছোটবেলায় বাচ্চাদের খাওয়ানোর জন্য কি হয়, তাড়াতাড়ি খেয়ে নিলে পুলিশ আসছে। এই যে পুলিশ মানে একটা সম্ভ্রমের জায়গাটা, ভীতির জায়গা, এই জায়গাটায় যদি মেয়েদের নিয়ে যাওয়া যায়, যে তাহলে এখনো আছে, কিন্তু সেটা আরো বেশি হবে। একটি ব্যাটালিয়ন আলাদা তৈরির কথা বলা হয়েছে। এখন পিনাকদা আমি একটু থামাচ্ছি, এখন আছে ঠিকই, কিন্তু মহিলাদেরকে পুলিশে অনেকটা দ্বিতীয় শ্রেণীর অফিসার হিসেবে দেখা হয়। মেয়েদের অফিসারের আলাদা নাম আছে LSI, ছেলেদের কি বলা হয় মেল SI বা MSI বলা হয় না। এখন অনেক রকমের সমস্যাও আছে, সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা দরকার, তাই না? একেবারে ক্রিকেটে আগে ব্যাটসম্যান বলা হতো, কিন্তু যখন মহিলারা ক্রিকেট খেলতে উঠে আসছে, যখন ভারত আজকে ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তখন ব্যাটসম্যানের সঙ্গে কি ব্যাটসম্যান বলা হবে? তার জন্য ব্যাটসম্যানদের ব্যাটার করে দেওয়া হলো, ব্যাটার করা হলো। কে না, মহিলাদের গুরুত্ব দিতে হবে সমান। আজকের অ্যাক্টর অ্যাক্ট্রেস বলা হয় না, এখন সকলেই অ্যাক্টর। আগে মহিলাদের অ্যাক্ট্রেস বলা হতো, এখন আস্তে আস্তে উঠছে। তো সমাজের সব জায়গায় যদি আমি সাম্যের কথা বলি, তাহলে আমাকে গুরুত্বটা না, ভাষা, তার কি পদ,
সেখান থেকে ভাবতে হয়। আর সরকার যদি 33% পদ সংরক্ষিত করে, একই সাথে বিজেপি ভরসাপত্রে বলেছে যে বেসরকারি সংস্থাগুলোকেও বলা হবে যে মহিলাদের চাকরির ক্ষেত্রে বেশি সুযোগ দেওয়া হবে। অগ্রগতি যাতে তাদের এটা দেওয়া হয়। ছেলেদের মেয়েদের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া নয় কিন্তু, না কারণ আমাদের মনে করতে হবে একটা বিষয়, আমি এটা বারবার বলি, না, চাকরি যদি বাড়ে, বিজেপি আসলে আমরা মনে করছি যে অনেক বেশি কর্মসংস্থান হবে। এটা আসাম দেখিয়ে দিয়েছে, এটা উত্তরপ্রদেশ দেখিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুন যে বাংলাকে আসাম হতে দেবো না, গুজরাট হতে দেবো না, উত্তরপ্রদেশ হতে দেবো না, কিন্তু সেই সব রাজ্যগুলো তো অগ্রগতি করে দেখিয়ে দিয়েছে যে সেখানে কিভাবে শিল্প আনতে হয়, কলকারখানা আনতে হয়। হ্যাঁ, তুমি জানো পঙ্কজ যে আমি কর্মসূত্রে দীর্ঘদিন আহমেদাবাদে রয়েছি, একদমই। মানে আছেন, সম্প্রতি এখনো ফিরেছি, যেতে হবে। সম্প্রতি ফিরেছি, আবার যেতে হবে, এরকম চলছে আমার। তো আমি ওখানে গিয়ে দেখছি, তো ওখানে যে বিভিন্ন জায়গায় যাচ্ছে সেখানে সমানে সমানে কাজ করছেন, এবং মহিলাদের কাজ করা আর পুরুষের কাজ করার মধ্যে একটা তফাৎ আছে। পুরুষ তো কাজ করেই চিরকালীন, এটা একটা কারণ কোনো বেকার ছেলেকে কেউ বিয়ে করতে চায় না, করে না সাধারণভাবে। কিন্তু মেয়েরা, তিনি সংসার করছেন, সেটা বড় কাজ, কিন্তু অর্থ উপার্জন সবসময় করেন না। কিন্তু যেটা হয়, শিক্ষিত মায়ের সন্তান শিক্ষিত হয়, তেমনি কর্মক্ষেত্রে সফল মায়ের সন্তান সেও কর্মক্ষম হয়ে ওঠে। সেও দেখে প্রতিদিন কিভাবে মা চাকরি করে ফিরলেন, ফিরে সংসারের সব দায়িত্ব সামলাচ্ছেন। ঠিক, ঠিক। এটা একটা শিক্ষা, এটা একটা সংস্কৃতিকে বদলে দেয়। এই জন্য মেয়েদের প্রয়োজন। আমি তো মানে চাইবো যে এরকমটাও বিজেপি আগামী দিনে করুক। এই যে মহিলাদের জন্য ব্যাটালিয়ন করা হচ্ছে, সেটা এই যে এই রাজ্যে মহিলাদের নিরাপত্তার অভাব, হ্যাঁ, এই নিরাপত্তার অভাবটা যদি মহিলারাই পূরণ করে দেন বিভিন্ন জায়গায়। আমার কলকাতা শহরে আমার সম্প্রতি একটা অভিজ্ঞতা হয়েছে যে আমি একজন উবার চালিকা পেয়েছিলাম। তো অনেকটা পথ যেতে হবে, গোটা এলাকা, মানে আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি বলেছেন তার ওয়াশরুমে যাওয়া প্রয়োজন, কিন্তু একটা ওয়াশরুম নেই, গোটা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ছাড়িয়ে, এয়ারপোর্ট ছাড়িয়ে। এটা তো সভ্যতার লক্ষণ নয়। মেয়েদের এগিয়ে দেওয়া এটা সভ্যতার লক্ষণ। এটাই কিন্তু ভারত। আমাদের ঘুম থেকে উঠে আমরা প্রাতঃস্মরণীয় কোনো পুরুষের নাম বলি না, 5 জন নারী, অহল্যা, কুন্তি, তারা, দ্রৌপদী, মন্দোদরিস্তথা। না, আমাদের তো বলে গেছে অর্ধেক তার নারী অর্ধেক তার নর, মনীষীরা বলে গেছেন। এবং আমাদের সংস্কৃতি হচ্ছে কিন্তু মহিলাদের আগে রাখা। তো মহিলা সশক্তিকরণের এই উদ্যোগটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। এবং আরজিকর থেকে কসবা ল কলেজ, দুর্গাপুর থেকে হাঁসখালি, যা যা ঘটেছে, কিংবা এই যে তামান্নার মৃত্যু কৃষ্ণগঞ্জে, এই যে মহিলাদের উপর নির্যাতন, তার বিচারের এবং তাদের সকলকে সাজা দেওয়া হবে, এই ঘোষণাটা বিজেপি করেছে। আমি মানুষকে বলবো না যে বিজেপির উপর ভরসা করে নেওয়া, বলা কাজ নয়, কিন্তু উত্তরপ্রদেশের যে উদাহরণ, বিজেপি শাসিত সরকার, সেখানে মহিলাদের উপর নির্যাতনের কি সাজা হয় এটা তো সবাই জানে, দেখছে। সেই জায়গা থেকে বিজেপির এই ভরসাপত্র নাম দেওয়া। আজকে বাংলায় শেখ শাহজাহানরা দাপিয়ে বেড়াচ্ছে পিনাকদা, তাই না? কিন্তু আমরা উত্তরপ্রদেশে দেখছি যে আতিক আহমদরা মাটির তলায় চলে গেছে। মানে শেখ শাহজাহান সে পিঠে তৈরি করার এই যে কাহিনী, এটা কত লজ্জার। আমি বলি না, সাধারণত স্বাধীনতার পরে যখন দেশ ভাগ হয়েছে, তখন আমাদের মা বোনেরা যেভাবে লাঞ্ছিত হয়েছে, ওপার বাংলা থেকে যাদের চলে আসতে হয়েছিল, সেটা এখনো পশ্চিমবঙ্গে রয়ে গেছে। আমরা তো জানতে পারতাম না, যদি সন্দেশখালীর কয়েকজন মা ওরকম প্রতিবাদটা না করতেন, তাহলে তো যুগের পর যুগ চলতে থাকতো, তাই না? এই জায়গাটায় আমার মনে হয়েছে মমতা ব্যানার্জি, মহিলা ভোট যে মমতা ব্যানার্জির কাছে একটা বড় সম্পদ, সেই সম্পদে থাবা বসালো বিজেপি। এবং আমি এই ভরসাপত্রে দেখছিলাম যে মহিলাদের জন্য সরকারি বাসে ভাড়া লাগবে না, এমন প্রকল্প রয়েছে। দ্বিতীয়ত রয়েছে যে প্রত্যেকটা জেলায় একটা করে হোস্টেল তৈরি করা হবে, লেডিস হোস্টেল, যেই হোস্টেলে কর্মরত মহিলারা থেকে কাজ করতে পারবেন, যারা দূর থেকে এসে চাকরি পেয়েছেন। কত মহিলাকে আমরা জানি যারা দূরে চাকরি পেয়েছেন বলে চাকরি করতে পারেন না, স্বাভাবিক, কারণ তারা যে বেতনটা কলকাতায়, এখনো তো কলকাতা বা পশ্চিমবঙ্গে অন্য রাজ্যের তুলনায় বেতনের হার কম, তাতে কলকাতায় একটা সভ্যভদ্র বাড়ি নিয়ে থাকার মতো অনেকে চাকরি করতে পারেন না, হোস্টেল থাকলে তাদের সুবিধা হবে। আর বাংলাতে তো অত উপার্জনও হয় না। এখানে তো ব্যাঙ্গালোরে যে পরিমাণ টাকা পাওয়া যায় একই বেতন বা একই কাজের জন্য, সেই পরিমাণ বেতন তো পশ্চিমবঙ্গে পাওয়া যায় না সব ক্ষেত্রে। মানে বাংলা ভাষা নিয়ে যারা কাজ করি, আমরা সাংবাদিকতা করি, বাংলা ভাষার সাংবাদিকতায় যারা বেঙ্গালুরু বা নয়ডায় বা অন্য বাংলা ভাষা নিয়ে অন্য কাজ করছেন, তারা অনেক বেশি বেতন, অনেক বেশি রোজগার করেন। বিজেপির ভরসাপত্রে আরো দুটো জিনিস আমি মহিলাদের জন্য বলবো, যেটা
খুব জরুরি যে ইদানিং জরায়ুমুখ ক্যান্সার, এটা তো আর শুধুমাত্র মহিলাদেরই অসুখ, এই অসুখটা মানে আমাদের এই সৃষ্টির প্রধান যিনি, সৃষ্টির যে উৎস সেই জরায়ুমুখ, সেখানে যে ক্যান্সার, তার জন্য টিকাকরণের একটা কথা দেওয়া হয়েছে যে 40 বছরের কম যারা তাদের প্রত্যেকের টিকাকরণ করাবে বিজেপি বলেছে যদি ক্ষমতায় আসে। নিজের মুখ থেকে বলেছেন এই কথা। এবং অমিত শাহ বলেছেন আমরা তো 4 তারিখে আসছি, এসে শুরু করছি, মানে উনি আর কোনো যদি আসের মধ্যে থাকতে চাইছেন না। আমরা দেখেছি এর আগের প্রেস কনফারেন্সে দূরদর্শনের সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আগার বিজেপি আয় তো আগার বাগার নেই, সেখানে তুমিও ছিলে, আমিও ছিলাম, শুনেছি এই কথা। তো প্রসেনজিৎ বক্সী তখন সাক্ষাৎকারে এই প্রশ্নটা করেছিলেন। তো যাই হোক, তো উনিও ভরসা দিচ্ছেন রাজ্য নেতাদের যে আমরা আসছি। আর প্রধানমন্ত্রী এসে হলদিয়ার মঞ্চ থেকে বলে গেছে নন্দীগ্রামে যা হয়েছিল সেটাই ভবানীপুরে হবে। কেন বলছেন? কারণ তারা পালস দেখছেন। বলা হয়েছে 40-এর নিচে সকল মহিলার স্তন ক্যান্সারের আগাম পরীক্ষা, কারণ স্তন ক্যান্সার খুব বাড়ছে এবং অ্যাম্পুট করতে হয়, কিন্তু স্তন ক্যান্সার যদি প্রথম দিক থেকে ধরা পড়ে যায় তাহলে এটা কিন্তু রোধ করে দেওয়া যায়, কিন্তু পরীক্ষাটাই করা হয় না। তো রাইট, অনেক পরে যখন ধরা পড়ে তখন কিছু করার থাকে না। তো আগে থাকতে যদি মহিলাদের, মূলত এটা 40-এর পর দেখা যায় বেশিরভাগ ডাক্তাররা বলেন, তার আগে যদি পরীক্ষার সুযোগটা কেউ পায় বিনা পয়সায়, তাহলে গ্রামগঞ্জের মহিলা যাদের ক্ষমতা নেই বা কোথায় হবে, সব জায়গায় তো হয়ও না, সরকারি ব্যবস্থায় যদি হয় তাহলে নিশ্চয়ই হাসপাতালগুলোতে এই পরিকাঠামো তৈরি হবে। তো সেক্ষেত্রে এটা কিন্তু শুধু উনি সুস্থ হলেন তাই নয়, ওই পরিবারটার অর্থ বাঁচল তাই নয়, আমাদের হাসপাতালগুলোর উপর নির্ভরতা, আমাদের ক্যান্সার হসপিটালগুলো তো বেশি নেই, এরা তো বেশি নেই। বিজেপি যদি এসেও যায়, যদি বানায়ও, অনেক বছর সময় লাগবে, ততদিন পর্যন্ত সরকারেরও কিন্তু খরচ কমবে। অসুখ কমা মানে সরকারের খরচ কমা। তো উত্তরবঙ্গে নতুন এইমস, একটা আইআইটি, একটা আইএমএম, এটা গঠনের প্রস্তাবও দেওয়া রয়েছে। শিক্ষাক্ষেত্রে ঢুকে গেলাম মহিলা থেকে। একদম। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো না অনেক ক্ষেত্রে দেখা যায় ভাওতা, কারণ দেখবেন যে মহিলাদের ক্ষেত্রে যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে, সকলে তো পান না, সেক্ষেত্রেও বয়সের একটা হেরফেরের ব্যাপার আছে। যুব সাথী তিনি চালু করেছেন, সেটাও ভোটের পর পাওয়া যাবে না, আমরা সকলে জানি, কিন্তু এখনো যারা পাচ্ছে সেখানে বলা হচ্ছে একটা বয়স সীমা বেঁধে দেওয়া আছে, কিন্তু বিজেপির যে প্রকল্প সেখানে কিন্তু কোনো বয়স সীমা নেই। এটা একটা দেখো, আমি পঙ্কজ, আমি অনেকের সাথে কথা বলে দেখছিলাম, প্রবীণাদের সাথে যারা বিধবা, এ রাজ্যে বিধবা ভাতা বাড়েনি কিন্তু লক্ষ্মীর ভান্ডার বেড়েছে 500 টাকা। তো তারা কি দোষ করলেন? তাদের তো খরচও বেশি, তাদের তো বেশি প্রয়োজন, তাদের বেশি প্রয়োজন। তো বিজেপি যেটা দেখেছে মহিলাদের জন্য 3000, এর মধ্যে কোনো ফারাক রাখেনি, খালি পড়াশোনা করার জন্য আলাদা 50,000। এবার যদি বলা হয় যুবকদের দেওয়া হবে না, তো যুবক যুবতী সকলের জন্য যদি ব্যবসা করতে চায় কেউ, তাকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করবে সরকার, তার মধ্যে 5 লাখ টাকা শোধ করতে হবে না, বাকি 5 লাখ টাকা সুদ ছাড়া। এই যে সুযোগ। আর যুবসাথী, আমার মনে আছে 2016 সালে যুবশ্রী প্রকল্প এলো, সেই বছরও বলা হয়েছিল যুবশ্রী প্রকল্পে মাথাপিছু 1500 টাকা মাসে। আবার 2026-এর গোড়ায় এসে বলা হলো টাকা দেওয়া না, 2016 বললাম, এটা ভুল বলেছি, তারও আগে, এটা 11 সালে ক্ষমতায় আসার পরেই, ফলে প্রায় 13-14 বছরের ডিফারেন্স। তাহলে 13-14 বছর আগে 1500 টাকার যা মূল্য ছিল, আজকে 1500 টাকার সেই মূল্য নেই, অথচ ঘোষণাটা হলো সেই 1500 টাকাই এখন। এটা হচ্ছে, শোনো, আইপ্যাক তখন একটা প্রজেক্ট বানিয়ে দিয়েছিল ওই সময়, সেই প্রজেক্টটাকেই আবার একবার করে ঘুরিয়ে নিয়ে এসে আরেকবার বলে দেওয়া। একদমই তাই পিনাকদা। এবং মনে থাকবে যে দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর থেকে চলে এসেছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, যেখান থেকে সরকারি চাকরি হতো, আমাদের কাছে কল লেটার এসেছে, আমার কাছেই এসেছে, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এসেই সরকারি চাকরির জায়গাটা বন্ধ করে দিলেন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে তুলেই দিলেন। এখন আর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে কোনো বস্তু নেই। না, এটা তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে দেওয়া হবে, চাকরিটা হলে তবে তো। এখন তো চাকরিটা নেতারা ঠিক করেন। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি প্রকাশ্যে বলেছিলেন তৃণমূলের লোকেরা এই চাকরি পাবে, কিভাবে পাবে, কেন পাবে বলবো না, ঠিক এই রকম তুলেচার বক্তব্যটা বিকাশ ভবনে বসে এই কথা বলছে। তো উনি যখন এই কথাটা বলছেন প্রকাশ্যে, তার মানে তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দরকার নেই, আর চাকরির জায়গাই তৈরি হয়নি। সবচেয়ে বড় কথা, অনেকেই হয়তো দর্শকরাও কতটা জানেন, 2026 সালের গোড়ার দিকে বিধানসভায় একটা বিল এনে ঠিক করা হয়েছে, এ রাজ্যে শিল্প এলে, এটা বাম আমল থেকে চলছে,
2009 সাল থেকে চলছে যে শিল্প এলে তাকে একটা উৎসাহ ভাতা দেওয়া হতো। ঠিক। পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান সরকার মহামাটি মানুষের সরকার, আমি বলি না, এখন যে আমাদের জয় বাংলা গর্বের সরকার হয়ে মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, তিনি এইটা তুলে দিয়েছেন যেন রাজ্যে কত শিল্প আসছে আর ভাতা দেওয়ার, উৎসাহ ভাতা দেওয়ার দরকার নেই, যে সুযোগ সুবিধা এগুলো কমিয়ে দেওয়া হয়েছে। এর পেছনে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই প্ল্যানিংটা কাজ করে যে মানুষের হাতে যদি টাকা থাকে সে আমার মিছিলে আসবে কেন, ভিখারি করে রাখো, তাকে 500 টাকা 1000 টাকা দাও, মিছিলে আনো, এটা কি কোথাও? অবশ্যই তাই। আমাদের যদি আমরা হিসেব করি তাহলে এই 15 বছরে আমরা কি পেয়েছি, আমি আরো ছোট করছি, শেষ 10 বছরে আমরা রাজ্যের প্রতিটি মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান পেয়েছি, হ্যাঁ, আর টোটো পেয়েছি। আজকে যদি উপগ্রহ থেকে পশ্চিমবঙ্গের কোনো শহরাঞ্চলের ছবি তোলা হয়, দেখা যাবে রাস্তা নেই, শুধু টোটো। হ্যাঁ, হ্যাঁ, এটা বাস্তব চিত্র। হ্যাঁ, একদমই মানে তাই। হাঁটা মজা যায় করে না, বলা হয় যে এখন পশ্চিমবঙ্গের 3 ভাগ টোটো আর 1 ভাগ জল, স্থল বলে কিছু নেই। তো এই যে টোটো চালক, একজন টোটো চালক মানে তার পুরো পরিবার টোটোয় চেপে এদিক ওদিক মিটিংয়ে যাবে। চলে আসবে। হ্যাঁ, 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 সেই দিন কোনো জায়গায় ভাইপো বাবু বা পিসিমণির যদি সভা থাকে, সেদিন টোটো চলে না। কেন চলে না? কারণ টোটোওয়ালাদের কাছে নির্দেশ আছে সারা বছর যেতে তোমাদের হবে, গাড়ি নেই, যেতে বেআইনি। এই যে আগে আগে বললো টোটো রেজিস্ট্রেশন হবে, কোথায় হলো? ঠিক। কিচ্ছুটি হলো না। মাঝখান থেকে কিছু কিছু জায়গায় নেতারা কামিয়ে টোটো নিল। বদলের জন্য নেতারা কামিয়ে নিল। আহ, টোটো চালকদের সাথে একটা মারাত্মক রকমের কিন্তু মানে কি বলবো, তাদের লোক ঠকানো একটা ব্যাপার স্যাপার হয়ে করে তাদেরকে বলা যা করতে হবে। এবং পিনাকদা, আজকে যে ভরসাপত্র মানে সংকল্পপত্র, সেটাতে বলা হচ্ছে যে 1 কোটি নতুন চাকরি হবে, স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে। মানে 1 কোটি সরকারি চাকরি নয়, এটা সরকারের তরফ থেকে চেষ্টা করা হবে যাতে সরকারি এবং বেসরকারি মিলিয়ে 1 কোটি চাকরি এটা তৈরি না, করা এটা হবে। আমি এটা কি দেখলাম। সম্ভব? এত হ্যাঁ, চাকরি 1 কোটি? না, এটা এইভাবে ভাবলে হবে না। হ্যাঁ, এটা আমি পুরোটা পড়লে বোঝা যাচ্ছে বিজেপি যেটা বলতে চেয়েছে, যে প্রথমত ক্ষমতায় এসে 40-45 মানে মাস দেড়েকের মধ্যে সপ্তম বেতন কমিশন চালু হবে, বকেয়া দিয়ে দেওয়া হবে বলা হয়েছিল। আজকে অমিত শাহ ঘোষণা করলেন যে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু আরো বড় প্রাপ্তি। বকেয়া দিয়ে তো সবাই পাবে না, একটা অংশ যারা আগে চাকরি পেয়েছেন তাদের দিয়ে বাকি। কেন্দ্রীয় হারে দিয়ে, যেটা বিজেপি সব রাজ্যে করেছে, যেখানে যেখানে ক্ষমতা এসছে। ত্রিপুরায় 5ম থেকে 7ম লাফিয়ে হয়েছিল, সুতরাং এটা সম্ভব, ভরসা আছে, এটা করেছে। কিন্তু যেটা বলা হয়েছে যে তারপরে রাজ্য সরকারের শূন্য পদগুলো পূরণ করা হবে। রাজ্য সরকারের শূন্য পদ কয়েক লক্ষ, স্কুল কলেজ সর্বত্র, এগুলো সব মিলিয়ে। এরপরে বলা হয়েছে দফায় দফায়, কিন্তু একবারে বলেনি, 5 বছরে তো হবে এটা। তারপরে বলা হয়েছে যে আমরা বর্তমান রাজ্য সরকার যখন 6ষ্ঠ বেতন কমিশন গঠন করলো, অভিরূপ সরকার সেই কমিশনের চেয়ারম্যান ছিলেন, তিনি বহু ক্ষেত্রে এই সরকারি পদগুলোর আর কোনো প্রয়োজন নেই বলে সেই পদগুলো তুলে দেন। এই পদগুলোকে ফিরিয়ে আনা হবে। বুঝতে পারছো তাহলে কত চাকরির সুযোগ তৈরি হচ্ছে? এরপরে হচ্ছে চাকরির জন্যই বিনিয়োগ আনা। এবং নরেন্দ্র মোদী যদি এই ডবল ইঞ্জিন যে স্লোগানটা, তার তো মূল বিষয়টা এইটাই, যে এখানে শিল্পকে আহ্বান জানাবেন কে? নরেন্দ্র মোদী। এখানে কে মুখ্যমন্ত্রী হচ্ছেন, তিনি কি করবেন সেটা বড় কথা নয়। এইটাই ডবল ইঞ্জিনের মজা, যেটা বিজেপি দাবি করে। তো বিনিয়োগ আসবে, শিল্প আসবে, শিল্প এলে কাজ আসবে। আমাদের রাজ্যে মরুভূমি ছাড়া পর্যটনের সব আছে, জল জঙ্গল সমুদ্র নদী পাহাড় সব আছে। যদি আমরা পর্যটনকে ঠিকমতো করতে পারি, তাতেই 1 কোটি কর্মসংস্থান সম্ভব। আমাদের কলকাতা শহরে একটা কোনো সার্কিট আছে? নেই। আমাদের এখানে চৈতন্য মহাপ্রভুর জন্ম এবং ইসকন আজকে যেভাবে বড় হয়েছে মায়াপুরকে কেন্দ্র করে, আজকে যদি চৈতন্য সার্কিট নামে একটা সার্কিট তৈরি করা হয়, যেটা বলা হয়েছে করা হবে, আমরা চা বাগানের ইয়ের কথা ভাবি যে চা বাগানগুলো খারাপ অবস্থা, শ্রমিকরা পিএফ পাচ্ছে না। ভাইপো বাবু এর মধ্যে গিয়ে বলেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে তোমাদের দৈনিক মজুরি 250 টাকা করা হবে। আচ্ছা, এটা হতে পারে, আমি কত আয় করব তার জন্য ঠিক হবে কোন রাজনৈতিক দল জিতেছে? কারণ মজুরি তো ওইভাবে ঠিক হতে পারে না। এবারে চা শিল্পকে শুধু চা তৈরি নয়, চা পর্যটন করা যায়। আমি গুজরাটে দেখেছি যে গুজরাটে যে কচ্ছ অঞ্চল, সেখানে গাধা ছাড়া কিছু চলে না। কচ্ছে কেউ যেত না, সে কচ্ছ এখন কোটি কোটি টাকা পর্যটন থেকে রোজগার করে। অমিতাভ বচ্চনকে গুজরাটের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছিল শুধু কচ্ছকে প্রমোট করার জন্য।
আজকে যে সর্দার প্যাটেলের যে কত বড় মূর্তি হয়েছে, সেটাকে কেন্দ্র করে কত কর্মসংস্থান হয়েছে। ভাবা যাবে না। সর্দার বল্লভ ড্যাম, সেই ড্যামের কি আছে, কত রড, কত পেরে, কত সিমেন্ট, কত কর্মী কাজ করেছিল, এগুলো স্থানীয় ছেলেদের শিখিয়ে তাদেরকে গাইড বানানো হয়েছে। ফলে একটা যদি পরিকল্পনা থাকে, এই রাজ্যের সবচেয়ে বড় সমস্যা ছিল যে মুখের কথা আর কাজের মধ্যে ফারাক মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে। আর তৃণমূল একটু চালাকি করতে চেয়েছিল। ক্ষমতায় আসার পরেই বলা হলো উত্তরপাড়ায় একটা ফিল্ম সিটি হবে, ওখানকার সব প্রমোটাররা জমি টমি কিনে ফ্ল্যাট বিক্রি হয়ে গেল। তারপর বলা হলো প্রয়াগের জমিতে ওখানে হবে, সেটাও হলো না। তারপর বলা উত্তরবঙ্গে মাথাভাঙায় হবে, সেটাও হলো না। মানে পরিকল্পনা নেই। একটা ফিল্ম সিটি তৈরি হলে সেখান থেকে কত মানুষের কর্মসংস্থান হয়। ফলে যে 1 কোটি চাকরি কিছু বিষয় নয়, এটা এত রকমের বিষয় আছে পশ্চিমবঙ্গে। অশোকনগরের তৈল খনি আজ বছরের পর বছর সেটাই কাজ হচ্ছে না। আজ যদি তৈল খনিটা সত্যি করে ঠিক হয়, দেউচা পাচামি খালি আমরা শুনে আসছি যে মন্দারমণির কাছে একটা নতুন বন্দর হবে। এগুলো যদি হয়, আমরা কেউ জানি না। আদানির সাথে কথা হয়েছিল, আদানি বলেছে করবে না, কারণ পরিবেশ নেই বলছে। আসলে রাজ্যে যদি কর্মসংস্কৃতি ফেরে, কাজের পরিবেশ তৈরি হয়, তাহলে না কর্মসংস্থান কোনো বিষয় নয়, কাজের শেষ থাকবে না। না, আদানি আম্বানিরাও কি ভয় পেয়েছে যে এ রাজ্যে একেবারে কালীঘাট থেকে শুরু করে একেবারে পাড়ার নেতা অবধি টাকা দিতে হবে, মানে আম্বানিরাও ফতুর হয়ে যাবে? তারা কি ভয় পাচ্ছে? একটা বিষয় মনে রাখতে হবে, সিঙ্গুরের ওই জায়গাটা, ওই যে ভেঙে পড়া পাঁচিলটা, ওই পাঁচিলটা যতদিন থাকবে ততদিন রাজ্যে শিল্প আসবে না। ওই পাঁচিল সরাতে হবে। সিঙ্গুরে প্রথম কোনো শিল্প আনতে হবে, তাহলে গোটা দেশের যত শিল্পপতি আছে তাদের ভরসা তৈরি হবে। কারণ সিঙ্গুর এই রাজ্য থেকে শিল্পকে তাড়ানোর প্রতীক। একটা কালো দাগ পড়ে রয়েছে, কালো দাগটাকে মুছে ফেলতে হবে। এইটা বিজেপি যদি করতে পারে, আমি বলছি তো বারবার, কাজের কিন্তু অভাব নেই। শুধু পর্যটক যদি আমরা বাংলায় টানতে পারি না, সে পর্যটনকে কেন্দ্র করে না প্রচুর মানুষের কর্মসংস্থান হবে, কিন্তু পরিকল্পনা চাই। কিন্তু এত কিছু হবে, টাকা আসবে কোথা থেকে? মানুষ মানে এটা জানতে চাইছেন যে জিরামজি ফিরবে বাংলায়, বাংলায় মিড ডে মিলে দুর্নীতি হবে না, বাংলায় PM কিষাণ আসবে, বাংলায় আরো যতগুলি প্রকল্প আছে বলা হচ্ছে চাষিদের জন্য, মৎস্য ব্যবসায়ীদের জন্য, এগুলোর জন্য তো প্রচুর টাকা। এই টাকা এমনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 8 লক্ষ কোটি টাকা দেনা করে যাচ্ছেন। বিজেপির যদি সরকারে আসে, এবং আসবেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ বলছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে, কিন্তু ক্ষমতায় আসার পর এই ঋণের দায় নিয়ে এত কিছু করা কি আদৌ সম্ভব? বিহার না, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এগুলো বিমারু রাজ্য ছিল। উত্তর পূর্ব ভারত কি ছিল, এখন কি হয়েছে, এই যে আমি বলছিলাম না যে বিজেপির কথায় লোকে কেন বিশ্বাস করবে, কারণ বিজেপির হাতে কিছু উদাহরণ আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো উদাহরণ ছিল না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এসে গিয়েছিলেন কারণ সিপিএম হেরে গিয়েছিল। ওটা সিপিএম এর হার, সিপিএম কে আর পছন্দ হচ্ছিল না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করবেন এই ভরসা রেখেই কিন্তু মানুষ ভোট দিয়েছিল, তাই না? কিন্তু 15 বছরে মানুষ দেখেছেন যে কথার কথা ঠকানো, লোক ঠকানো, আর যে কোনো কিছুকে ধামাচাপা দেওয়া, এইটা করতে করতে উনি বিশ্বাসটা হারিয়ে ফেলেছেন। এবং কিছুই নয়, পরিকল্পনা যদি ঠিক করে করা যায়, তাহলে না যিনি মাসে 10,000 টাকা আয় করেন তিনিও সুন্দরভাবে সংসার চালাতে পারেন। আর পরিকল্পনা ঠিক না থাকলে 1 লক্ষ টাকা আয় করেও সংসার ঠিক মতো চালানো যায় না। এই রাজ্যের অবস্থাটা আসলে এখানে হয়ে গেছে। আমরা পুজো কমিটিকে টাকা দিয়েছি, খেলা মেলা করে যে টাকাটা নষ্ট করেছি, সেই টাকা যদি গোছাতাম, আমরা প্রতিটি পঞ্চদশ অর্থ কমিশন পর্যন্ত আমি কাগজপত্র নিয়ে বসিনি, যে পরিমাণ টাকা কেন্দ্র বা অন্য জায়গা থেকে আমাদের আসে, সেটা আমরা যে খরচ করতে পারি না বলে ফেরত চলে যায়, সে টাকার যদি খরচ করতে পারতাম। এই রাজ্য থেকে 6,688টি কোম্পানি তাদের মূল দপ্তর সরিয়ে নিয়েছে, এবং সেগুলো বড় বড় কোম্পানি। সেই সবগুলো যদি না হতো, তাহলে তো পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের অভাব নেই। আর মানুষ কাজ করলে মানুষের হাতে টাকা থাকবে, মানুষ খরচা করলে জিএসটি বাবদ আয় বাড়বে, জিএসটি বাবদ আয় বাড়লে রাজ্য SGST বাবদ বেশি টাকা পাবে, উন্নয়ন হবে। এবং টাকাটা কোনো বিষয় নেই, বারবার বলছি না যে আমি কি করে চালাবো, এটা হচ্ছে শিল্প, এটা একটা শিল্প, সংসার চালানো তো শিল্প। তো আমাদেরও যখন অল্প আয় ছিল তখন যেভাবে চালাতাম, সেইটা যদি ভুলে যাই এখন, তাহলে মুশকিল। ভুলে আর একটা সুবিধা হচ্ছে, যেহেতু
কেন্দ্র এবং রাজ্যে একই সরকার, তাতে এবার বলা হবে তাহলে কি বঞ্চনা করা হতো, তাতে রাজ্যের প্রাপ্তি বাড়বে। প্রথম কথা হচ্ছে, যখন যোজনা কমিশন ছিল তখন, বা এখন হয়েছে আমাদের নীতি আয়োগ, তার বৈঠকে আমাদের রাজ্যের প্রতিনিধিত্ব থাকে না, মুখ্যমন্ত্রী যান না। বাট বিজেপির শাসন যদি হয়, মুখ্যমন্ত্রী যাবেন সেখানে, আদায় করে নিয়ে আসবেন, আরো বেশি বরাদ্দ পাবে রাজ্য। বুঝতে পেরেছি আমি। সেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় দেখেছি যে যখন উনি কংগ্রেসের সাথে ইউপিএ 2-তে ছিলেন, যথেষ্ট ভালো এই রাজ্যের উন্নতি হচ্ছিল, আমাদের রাজ্যে রেল আসছিল, মেট্রো আসছিল, অনেক কিছুই আসছিল, বরাদ্দ বেড়েছিল। উনি তারপরে হঠাৎ পাগলামি করে একদিন সিদ্ধান্ত নিয়ে সব ছেড়ে ছুড়ে দিলেন, আর তারপর থেকে রাজ্য না, আবার কংগ্রেস জমানোরও একটা ব্যাপার আছে। কংগ্রেস জমানাতেও খরচ করা, দেখুন আমার কাছে প্রথম প্রশ্ন ছিল, স্বাধীনতার পর প্রথম প্রায় 60 বছর তো কংগ্রেসই মূলত চালিয়েছে, মাঝের কিছুটা সময় বিজেপি, কিছুটা সময় মিলিজুলি সরকার, এগুলো বাদ দিয়ে টুকরো করে আর কি। এত বছর পরেও এখনো আমার প্রশ্ন, দেশের মানুষকে কেন 100 দিনের কাজ দিতে হয়? ঠিক, স্বাধীনতার 75 বছর পার করে ফেলেছি আমরা, তারপরেও এ রাজ্যে যে লড়াই, যে জব কার্ড আছে, কেন জব কার্ডের প্রয়োজন হবে? এটা আমাদের লজ্জা। যে 2 টাকা কেজির চাল কেন তাকে দেব আমি? তার নিজের ক্ষমতায় তিনি 30 টাকা, 35 টাকা, 60 টাকা যেমন খুশি চাল কিনে খেতে পারবেন, এই জায়গায় কেন পৌঁছানো গেল না? এটা সব থেকে বড় প্রশ্ন। সত্যি তো, কারণ স্বাধীনতার পর থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা জিকের বই, সিভিক্সের বইতে পড়েছি, তারপরে গরিবি হটাও, অনেক অভিযান হলো, কিন্তু তারপরেও কেন সর্বস্ব কেন হয়নি? হ্যাঁ, কেন মানুষকে এখনো দুটি মানে খাবার জন্য আজকে কেন রেশন দিতে হবে? কেন দিতে হবে? দিতে হবে, বাস্তবতা এটা দিতে হবে। রেশন বিষয়টা কি করে এসেছিল যে কেউ যদি বেশি খায়, খাবার হিসেব না, ওই জন্য মানে সবাই যাতে সমান পায়, এই জন্য। এখন তো সেই অবস্থা নেই আমার দেশে। ঠিক, আমার দেশের প্রতিটি মানুষের কাছে সমান ইন্টারনেট পরিষেবা আছে, কিন্তু কেন তার কাছে খাবার থাকবে না? কেন তাকে লাইন দিতে হবে, দলের নেতাদের পায়ে তেল মারতে হবে কাজের জন্য? আমি চাইবো ওই দিন সত্যিকারের ভরসা হবে দেশের প্রতি, যেদিন দেশের মানুষের এটা হবে। এবং এটা হওয়ার জন্য জানি না রাজ্যের মানুষ কি করবেন, তবে আমি ঘুরে ঘাড়ে যা বুঝছি, একটা অনুকূল পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষ ভরসা করছে কিনা জানি না বিজেপির ওপরে, তবে তৃণমূলকে যে মানুষ চতুর্থবার আনতে ভয় পাচ্ছে, এটা আমি টের পেয়েছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলাম যে 24-এর আগে বললেন রক্ষা কবচ, সেখানেও 10টা একই গল্প ছিল। এবার দেখছি যে উনি বলছেন যে দিদির 10 শপথ, কখন কবচ লাগাচ্ছেন, কখন গায়ে, কখন শপথ নিচ্ছেন, মানুষ তো টের পাচ্ছে। পঙ্কজ, আমার একটা প্রশ্ন আছে এখানে। 15 হ্যাঁ, বছর সরকার চালানোর পর মানুষকে কেন প্রতিশ্রুতি দিতে হবে? তাই তো 2029 সালে যখন লোকসভা নির্বাচন হবে, তখন কি নরেন্দ্র মোদী যদি মঞ্চে উঠে বলেন যে কংগ্রেস এই করেনি, কংগ্রেস ওই করেনি, কংগ্রেসের নিন্দা করেন, আমরা মেনে নেবো? মানাবে তার মুখে? 15 বছর ক্ষমতায় থাকার পর তুমি কি করেছো বাবা বলো? এবার তো পিসিমণি, ভাইপোবাবু সকলের বলা উচিত ছিল 15 বছরে আমরা এখান থেকে এখানে নিয়ে গেছি, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়েছিল। দেখুন, উত্তরপ্রদেশ পারেনি, গুজরাট পারেনি, ত্রিপুরা পারেনি, আসাম পারেনি, আমি সব ক্ষেত্রে নিয়ে গেছি। দেখুন, উড়িষ্যা, গুজরাট থেকে পরিযায়ী শ্রমিক আমার রাজ্যে আসে, আমার ছেলেমেয়েরা বাইরে কাজ করতে যায় না। এটা তো মানুষ শুনতে চেয়েছিল। ঠিক একইভাবে নরেন্দ্র মোদী যদি 15 বছর ক্ষমতা থাকার পর বলেন যে আমি আরো আমার 5টা বছর সময় লাগবে, তারপরে আচ্ছা দিন আসবে, এটাই তিনি বলেন, হবে না তো? একদমই তাই। আমরা শেষ প্রশ্ন পিনাকদা, সেটা হচ্ছে যে 15 নম্বর একদম শেষ প্রতিশ্রুতি হচ্ছে ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে আইন বলবৎ করা হবে। পশ্চিমবঙ্গে কি এত খারাপ অবস্থা হয়ে গেছে যে হিন্দুদের ধর্মাচরণ করতে গিয়ে অসুবিধা হচ্ছে, বা যে কোনো সংখ্যালঘু, সেটা খ্রিস্টান মাইনরিটি হতে পারে, বুদ্ধিস্ট, মানে প্রকৃত যারা মাইনরিটি বা হিন্দু, তাদের ধর্মাচরণে সমস্যা হচ্ছে কোথাও? দেখো, এইটা যদি তুমি শেষ 15 নম্বরটা জানতে চাও, তোমাকে 1 নম্বর পয়েন্টটাও পড়তে হবে। 1 নম্বর পয়েন্টে আছে অনুপ্রবেশ বন্ধের গ্যারান্টি। অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের যে সমস্যা করেছে, আজকে অনুপ্রবেশ বেশি যেই সব এলাকায় অনুপ্রবেশকারীরা রয়েছে, সেই সব এলাকায় কিন্তু সত্যি ধর্মাচরণের অসুবিধা। কোথায় সরস্বতী পুজোয় বাধা হচ্ছে, কোথায় লক্ষ্মী পুজোয় বাধা হচ্ছে। চন্দন দাস, হরগোবিন্দ দাস বাবা আর ছেলে মারা গেলেন, তারা কোথাকার বাসিন্দা? তাদের দোষ কি ছিল? তারা হিন্দুর প্রতিমা বানান, এটাই তো তাদের অন্যায় ছিল। তো তাদের মৃত্যু হলো। বাঙালি তো এটা নিয়ে শহুরে
সেকু মাকু পাকুড়া জাগবে না, কিন্তু মানুষের হিন্দু হৃদয়তে এই যন্ত্রণাটা আছে। এবং যদি ইতিহাস দেখা যায় তাহলে যেখানে যেখানে হিন্দুর সংখ্যা কমেছে সেখানে সেখানে সাম্প্রদায়িকতা বেড়েছে, দাঙ্গা বেড়েছে, বিচ্ছিন্নতাবাদ বেড়েছে। আজকে নর্থ ইস্টকে যখনই আমি অনুপ্রবেশ মুক্ত করবার পথে অনেকখানি এগিয়েছি, আজকে নর্থ ইস্টে বিচ্ছিন্নতাবাদের ডাক আর নেই। ঠিক একইভাবে যেখানে যেখানে হিন্দুর সংখ্যা যখনই পাকিস্তানে কমেছে, পাকিস্তানে কোনো গণতান্ত্রিক সরকার টিকতে পারে না, বারবার সেনা চলে আসে, নিজেদের মধ্যে মারামারি। বাংলাদেশেও তাই, হিন্দুর সংখ্যা কমেছে, বাংলাদেশ শেষ হয়েছে। পশ্চিমবঙ্গেও জবে থেকে এবং যে যে জেলায় হিন্দু সংখ্যালঘু সেই সেই জেলায় গোলমাল, হুগলি, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এখানে তো এত গোলমাল মালদা, নেই। মুর্শিদাবাদ। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, আর আমাদের দক্ষিণ 24 পরগনা 2011 সেন্সাস অনুযায়ী সংখ্যাগুরু হিন্দুরা, কিন্তু এখন গোনা হলে দেখা যাবে নয়। ঠিক। উত্তর 24 পরগনা একটা বড় অংশ, বসিরহাটের দিকটা হ্যাঁ, পুরোটাই তো তো হাতছাড়া আমরা হয়ে দেখতে যাচ্ছে। পাচ্ছি যেখানে যেখানে হিন্দু কমছে সেখানে সেখানে কিন্তু মুসলিমরাও সুরক্ষিত নয়। ঠিক। এই যে কালীগঞ্জের তমান্নার মৃত্যু আমাকে কাঁদায় কেন, আমিও মেয়ের বাবা বলে, কি দোষ ছিল না? কালীগঞ্জের তৃণমূল জিতে গেছে, কিন্তু এই তমান্নার বাবা কাকারা ততটা দুধেল গাই নয়, তারা কম দুধ দেয়, তাই তাদের বাড়িতে বোম মারা হলো। তমান্না কিচ্ছু বোঝে না, সে মারা গেল শিশু প্রাণটা। তো একদম। এই রাজ্যে কিন্তু মুসলিম অনুপ্রবেশকারীর জন্য মুসলিম ধর্মাবলম্বীরাও কিন্তু তারাও কিন্তু চিন্তার মধ্যে, তারাও কিন্তু, কারণ মোথাবাড়ির দাঙ্গা, এই কালিয়াচকে যা ঘটলো, এটা তো সব মুসলমান করেছেন, এটা মানা যাবে না। তসলিমা নাসরিনকে তাড়ানোর জন্য কলকাতার সব মুসলিমরা মাঠে নেমে পড়েছিলেন, মানা যাবে না। ঠিক। বজবজ ভেটিয়াবুরু যে সম্প্রতি যে ঘটনা ঘটলো, তুলসী মঞ্চ ভেঙে দেওয়া হলো, সব মুসলিম নয়, কিন্তু তারাও আজকে চিহ্নিত হচ্ছেন তুমি মুসলিম বলে। তার মানে অনুপ্রবেশ যদি বন্ধ করা হয়, যে 1 নম্বর পয়েন্টে বললাম, 1 নম্বরটা করতে পারলে 13 নম্বরটা বা 15 নম্বর যেটাই আছে সেটা খুব স্বাভাবিকভাবে হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ পিনাককে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনারা পিনাক পানি ঘোষ, পিনাক কি বলছে চ্যানেল নিয়মিত দেখেন, তার এডিটরের সঙ্গে এতক্ষণ কথা হলো। খুব সহজ ভাষায় বিজেপির যে 15টা শপথ, গ্যারান্টি বা প্রতিশ্রুতি, যা বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে করতে চাইছে। 6 তারিখ বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেবেন এবং এটা অমিত শাহ বলে গেছেন, এবং শপথ নেওয়ার পর তারা কি কাজ করবেন সেটাই মূলত আজকে অমিত শাহ আবার বলে গেলেন। আমাদের বিজেপির যে সংকল্পপত্র বা ভরসাপত্র, ভয় নয় ভরসা, বিজেপি বলছে। তো আমরা সত্যি দেখতে চাই পশ্চিমবঙ্গ যেন ভয়মুক্ত হয়, কারণ রবীন্দ্রনাথ বলে গেছেন, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। আজকে অমিত শাহ একই কথা বলে গেছেন, তো আমরা সেদিকেই লক্ষ্য রাখবো। আপাতত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।